১৯৭২ সালের জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশকে কমনওয়েলথ সদস্যপদ দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। প্রতিবাদে পাকিস্তানকে কমনওয়েলথ থেকেই সরিয়ে নেন তিনি। ঘোষণা দিয়েছিলেন যে দেশই ঢাকাকে স্বীকৃতি দেবে তার সাথেই সম্পর্ক ছিন্ন করবে ইসলামাবাদ। কিন্তু রাজনীতির রঙ্গমঞ্চে দৃশ্যপট বদলাতে সময় লাগেনি ২ বছরও। ১৯৭৪ সালের ২৩শে ফেব্রুয়ারি লাহোর বিমানবন্দরে সেই ভুট্টোয় আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানালেন স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে। ২১ বার তোপধ্বনি আর গার্ড অব অনারের মাধ্যমে ওড়ানো হলো বাংলাদেশের লাল সবুজ পতাকা। পাকিস্তানের এই চরম অবস্থান পরিবর্তনের পেছনে কাজ করেছিল গভীর আন্তর্জাতিক ভূ রাজনীতি, মুসলিম বিশ্বের চাপ এবং শেখ মুজিবের সুদূর প্রসারী কূটনৈতিক প্রজ্ঞা। ৯৩,০০০ যুদ্ধবন্দীর চাপ ও অভ্যন্তরীণ রাজনীতি। ১৯৭১ সালের যুদ্ধের পর প্রায় ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য ও বেসামরিক ব্যক্তি ভারতের হেফাজতে ছিল। এদের ফিরিয়ে আনা জুলফিকার আলী ভুট্টোর জন্য একটি বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তানের সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলো তাদের স্বজনদের দ্রুত ফিরিয়ে আনার জন্য ভুট্টোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। ১৯৭২ সালে ভারতের সাথে সিমলা ও ১৯৭৩-এ দিল্লি চুক্তির ধারাবাহিকতায় এই বন্দীদের ফেরার পথ তৈরি হলেও বাংলাদেশের সাথে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছিল। পাকিস্তানের সাংবাদিক হুসাইন নকি জানান, যুদ্ধ শেষে সাধারণ মানুষ যখন সত্য জানতে শুরু করে তখন বাংলাদেশের প্রতি তাদের এক ধরনের সহানুভূতি তৈরি হয়। যুদ্ধবন্দীদের দ্রুত ফিরিয়ে আনতে জনচাপ ও রাজনৈতিক বিরোধীদের সামাল দিতেই মূলত ভুট্টোকে নমনীয় হতে হয়। মুসলিম বিশ্বের শক্তিশালী মধ্যস্থতা। এছাড়াও ছিল মুসলিম বিশ্বের ভাই রাষ্ট্রগুলোর প্রবল চাপ। ভুট্টো নিজেই স্বীকার করেছিলেন তার বিরোধীরা নয়, বরং বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শেই তিনি এই অনিচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৭৪ সালে লাহোরে ওআইসি সম্মেলনকে সামনে রেখে সৌদি আরব, মিশর, আলজেরিয়া এবং কুয়েতের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলো পাকিস্তানকে চাপ দিতে শুরু করে। তারা চেয়েছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনবসতির দেশ বাংলাদেশও এই সম্মেলনে যোগ দিক। আলজেরিয়ার প্রেসিডেন্ট হোরারি বুমেদিন এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ঢাকায় এসে শেখ মুজিবের সাথে দেখা করেন। মুসলিম দেশগুলোর এই ঐক্যবদ্ধ চাপের মুখে ভুট্টো বুঝতে পারেন যে বাংলাদেশকে বাদ দিয়ে সফল সম্মেলন করা সম্ভব নয়। শেখ মুজিবের কূটনৈতিক দূরদর্শিতা। অনেকেই মনে করেন পাকিস্তানের স্বীকৃতি আদায় করা ছিল শেখ মুজিবের এক বিশাল কূটনৈতিক বিজয়। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়া ও মিশরে চিকিৎসক দল এবং চা পাঠিয়ে শেখ মুজিব মুসলিম বিশ্বের মন জয় করে নিয়েছিলেন। ফলে ওআইসি সম্মেলনে বাংলাদেশের অন্তর্ভুক্তি ছিল সময়ের দাবি। তবে শেখ মুজিব শর্তহীনভাবে লাহোর যেতে রাজি হননি। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল যখন ঢাকায় আসে তখন শেখ মুজিব ৩টি স্পষ্ট শর্ত দেন। ১. লাহোরে বাংলাদেশের পতাকা ওড়াতে হবে। ২. বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজাতে হবে। ৩. সকল মুসলিম রাষ্ট্রের সামনে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের স্বীকৃতি ঘোষণা করতে হবে। এই অটল অবস্থানের কারণেই ওআইসি প্রতিনিধি দল এবং ভুট্টো শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন। শেখ মুজিব জানতেন পাকিস্তানের স্বীকৃতি পেলে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো স্বীকৃতি পাওয়া সহজ হবে। কূটনৈতিক মোহাম্মদ জমির জানান, এই শর্তগুলো মানার নিশ্চয়তা পাওয়ার পরেই শেখ মুজিব আলজেরিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমানে করে লাহোর রওনা হন। গাদ্দাফির ভ্রাতৃত্বের নাটক। লাহোর সম্মেলনের একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল লিবীয় নেতা মোহাম্মদ গাদ্দাফির মধ্যস্থতা। ২৩শে ফেব্রুয়ারি শালিমার গার্ডেন্সে নৈশভোজের আগে গাদ্দাফি এক হাতে শেখ মুজিব এবং অন্য হাতে ভুট্টোর হাত উঁচিয়ে ধরে আরবিতে চিৎকার করে বলেন, আখি আখি, মানে ভাই ভাই। এটি ছিল মূলত ভুট্টোর জন্য একটি ফেস সেভিং বা সম্মান রক্ষার উপায়।
সাংবাদিক জাভেদ আলী খানের মতে এই দৃশ্যটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। দুই নেতার মধ্যকার ব্যক্তিগত ও রাজনৈতিক তিক্ততা কমিয়ে দুই দেশের সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতেই গাদ্দাফি এই ভ্রাতৃত্বের মহড়া মঞ্চস্থ করেছিলেন। আন্তর্জাতিক বিচ্ছিন্নতা রোধ। ভুট্টো বুঝতে পেরেছিলেন যে বিশ্ব রাজনীতিতে পাকিস্তান ক্রমশ একা হয়ে পড়ছে, কারণ বিশ্বের অধিকাংশ দেশ ততদিনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছিল। এমনকি 1972 সালের জানুয়ারিতে কমনওয়েলথ থেকে বেরিয়ে গিয়েও পাকিস্তান কোনো ফায়দা নিতে পারেনি। তাই বিশ্ব রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বজায় রাখতে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা পাকিস্তানের জন্য অনিবার্য হয়ে পড়েছিল। বাংলাদেশের জনমতে মিশ্র প্রতিক্রিয়া। পাকিস্তানের স্বীকৃতি ও শেখ মুজিবের লাহোর সফর বাংলাদেশে এক মিশ্র অনুভূতির জন্ম দিয়েছিল। সাংবাদিক হারুন হাবিবের মতে, একদিকে দীর্ঘ 2.5 বছরের কূটনৈতিক অচলাবস্থা কাটায় মানুষ আশাবাদী হয়েছিল, অন্যদিকে স্বজন হারানোর ক্ষত তখনও দগদগে থাকায় একাংশের মধ্যে ক্ষোভও ছিল। পরবর্তীতে 1974 সালের জুনে যখন ভুট্টো ঢাকা সফরে আসেন, তখন বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর পাশাপাশি রাজপথে তার তীব্র বিরোধিতাও দেখা গিয়েছিল। তবে তৎকালীন পত্রপত্রিকায় স্বীকৃতির খবরটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের এক বড় বিজয় হিসেবেই দেখা হয়। পরিশেষে লাহোরের সেই ঐতিহাসিক সম্মেলন ছিল বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান সুসংহত করার এক মাইল ফলক। 1974 সালের লাহোর ওআইসি সম্মেলন কেবল একটি আন্তর্জাতিক বৈঠক ছিল না, বরং এটি ছিল একটি নবীন রাষ্ট্র বাংলাদেশের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক বিজয়। পাকিস্তানের এই স্বীকৃতি ছিল মূলত পরাজয় মেনে নেওয়া নয়, বরং টিকে থাকার একটি রাজনৈতিক কৌশল। অন্যদিকে এটি ছিল বাংলাদেশের জন্য একটি চূড়ান্ত বিজয়, যা পরবর্তীকালে ওআইসি ও জাতিসংঘে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছিল। ফারজানা হাসিন, মানব কণ্ঠ।